আপনারা দেখছেন একুশে টেলিভিশন। আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, 21 রাতে 7 জানুয়ারি। আপনাদের নিশ্চয় মনে আছে 2024-এর এই দিনে ভয়ঙ্কর এক কলঙ্কজনক নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, আমি আর ডামি মার্কা নির্বাচন। যদিও এই ধরনের নির্বাচন নতুন কিছু নয়, আমরা 2014-তে দেখেছি, 2018-তে দেখেছি, প্রায় একই ধরনের একতরফা নির্বাচন। আমাদের প্রশ্ন হচ্ছে, এই ধারার নির্বাচন থেকে আমরা বের হতে পারবো কিনা, অথবা আমি আর ডামি নির্বাচন কত দিনে দূর হবে, এ বিষয়ে আমরা আলোচনা করব। পাশাপাশি অবশ্যই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দেশের বাইরে গেছেন, অনেক বহুল প্রতীক্ষিত এবং প্রত্যাশিত, সেটা নিয়েও নানান ধরনের আলোচনা আছে জনগণের মুখে, সেসব বিষয় নিয়ে আলোচনা করব। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের 21 স্টুডিওতে আজ উপস্থিত রয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন, রয়েছেন ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট NDM এর চেয়ারম্যান ববি হাজাজ। ডক্টর আসাদুজ্জামান রিপন, আপনার কাছে আমার প্রশ্ন, প্রথমেই আমি আর ডামি নির্বাচন নিয়ে আলোচনা করতে চাই। যেহেতু আজকে 7 তারিখ, এই কারণেই করছে, যেহেতু নানান ধরনের সন্দেহ, নানান ধরনের প্রশ্ন তো আগামী নির্বাচন নিয়ে হচ্ছে, আমরা কি প্রত্যাশা করতে পারি যে আমি আর ডামির বাইরে এবার সুষ্ঠু কোনো নির্বাচন হবে, এবং হলেও বা কবে হবে সে নিয়ে সন্দেহের জায়গা থেকে আপনি এখন এই মুহূর্তে কি বলবেন? ধন্যবাদ আপনাকে। আজকে একটা কলঙ্কময় দিন বাংলাদেশের ইতিহাসে, যে একটা যে আপনি যে কথাটা উল্লেখ করলেন, আমি ডামি নির্বাচন, যে নির্বাচনটা সকল রাজনৈতিক দলগুলো বয়কট করেছিল। তো এমনি একটি প্রহসনের নির্বাচনের বর্ষপূর্তি খুব ভালো জিনিস, কিন্তু একটা মন্দ জিনিসের বর্ষপূর্তি। যাই হোক, এটা আমাদের আমি অবশ্যই মনে করি প্রতি বছরই বোধহয় আপনাদের এটা পালন করা উচিত হবে। শুধু এই বছর কালো ব্যাজ ধারণ করে নাকি লাল প্রতীক? আপনি চিন্তা করতে পারেন যে একটা সরকারের ভোট লাগে না ক্ষমতায় থাকতে, এটা তো একটা ইতিহাস। এটা নিয়ে একটা আপনার গবেষণাও হতে পারে, আলোচনা তো বটেই, পাঠ্যপুস্তকে স্থান পেতে পারে। ভবিষ্যতে যারা করবেন, থিসিস করবেন, তাদের জন্য একটা বড় মাপের একটা উপজীব্য বিষয় হবে এটা। তো এই বিষয়টি এই কারণে আলোচনা রাখতে হবে যে বাংলাদেশের রাজনৈতিক দলের তরফ থেকে একটি রাজনৈতিক দল, অর্থাৎ আওয়ামী লীগ, যারা জনগণকে কখনোই তোয়াক্কা করে নাই, তোয়াক্কা না করার মধ্য দিয়ে তারা মনে করেছিল যে দিল্লি আছে, আমরা আছি। এটা প্রকাশ্যে তারা বলতেন, ওবায়দুল কাদের সাহেব বলতেন যে আমরা আছি, দিল্লি আছে, দিল্লি আছে, আমরা আছি। অর্থাৎ জনগণ আছে, আমরা আছি কথা তারা বলতেন। জনগণ কোনো ব্যাপক গণতন্ত্রের মূল বক্তব্যটা তো জনগণ, সোর্স অফ পাওয়ার হবে জনগণ, তাই না? তো এই যে এই বিষয়টি মনে রাখতে হবে, আলোচনায় রাখতে হবে সবসময়, এবং ধারণা করতে হবে যে এই জাতীয় নির্বাচনের ব্যাপারটা যাতে বাংলাদেশে আর কখনই না ঘটে, কখনই যে ঘটবে না, ঘটা উচিত হবে না। সেটার কারণ হচ্ছে 5ই আগস্টে এই ফ্যাসিস্ট সরকারের পতন ঘটানোর জন্য আমাদের প্রায় 1.5 সহস্রাধিক মানুষ জীবন দিয়েছেন। এদের মধ্যে প্রায় 134 জন শিশু মায়ের কোল, বাবার কোল ছেড়ে তার পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন ডিউ টু শেখ হাসিনার তার যে বর্বর বাহিনী, তারা গুলি করেছেন। 11 জনের মতো নারী নিহত হয়েছেন। পৃথিবীতে বহু দেশে গণ অভ্যুত্থানে কিন্তু এত রক্তক্ষয়, এত মানুষের প্রাণহানির বিনিময়ে একটা সরকারের পতন ঘটনা অবশ্য যেমন ঘটে না বলেই বোধ হয় 500, 700, 1000 বছরের ইতিহাস যদি আপনি পর্যটন করেন সারা পৃথিবীতে, এইভাবে কোনো সরকারের পতন ঘটেনি। প্রধানমন্ত্রীর পতন সারা পৃথিবীতেই ঘটে। পাকিস্তান আমলে আপনার 69-এ আইয়ুব খানের পতন ঘটেছে, 69 গণ অভ্যুত্থানে আইয়ুব খানের পতন ঘটেছে, এরশাদের পতন ঘটেছে, কিন্তু একেবারেই আগা পাছা, উপর থেকে নিচ পর্যন্ত সবাইকে এভাবে পালিয়ে যেতে হয়নি। তার স্বৈর শাসনটা কিভাবে পাকাপোক্ত করেছিল, যে যার জন্য এরা গণরোষ থেকে বাঁচার জন্য নিজে থেকেই, কেউ তো ঢাকঢোল পিটিয়ে বলেনি যে তোমরা পালিয়ে না গেলে তোমাদেরকে ধরা হবে ইত্যাদি, কেউ বলেনি। বা অথবা কি বলে এটাকে, রেড অ্যালার্টও জারি করেনি জনগণের তরফ থেকে। আন্দোলনকারীরা কেউ রেড অ্যালার্ট দেয়নি যে ওদেরকে ধরো, ওদেরকে মারো, বলেনি। ওবায়দুল কাদের সংখ্যা ছিল, অবশ্য ওবায়দুল কাদের সংখ্যা থেকে গেছে। ওই যে ওবায়দুল কাদের বলেছিলেন না যে সরকারের পতন ঘটলে কত হাজার মানুষ, কি 5 থেকে 10 লাখ লোক মারা যাবে, ওই আতঙ্ক ওদের মাথার মধ্যে ঢুকেছিল। তো ফলে যারা আওয়ামী লীগের সহযোগী যারা ছিল, প্রশাসন বলেন, বিচার বিভাগ বলেন, আপনার সংসদে বলেন, সমস্ত A to Z সবাই পালিয়েছে। এখন পর্যন্ত অনেকে সেই দূরে গর্ত থেকে, গুহা থেকে এখনো বের হয়নি। এটা আমরা বারবার মনে রাখতে হবে, এবং এখান থেকে পরিত্রাণের রাস্তা আমাদের খুঁজতে হবে। কারণ আমরা একটা নতুন বাংলাদেশ চাই, নতুন বাংলাদেশের জন্য একটা নতুন স্বপ্ন লাগবে।
বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য একটা স্বপ্ন ছিল না? ছিল তো, যার জন্য আমরা মুক্তিযুদ্ধ করেছি। মুক্তিযুদ্ধের পর আমরা আমাদের বাংলাদেশ একটা গণতান্ত্রিক রাষ্ট্র, সেটার জন্য আমাদের স্বপ্ন ছিল। বাট আমাদের স্বপ্নগুলো বারবার, আমাদের স্বপ্নগুলো শ্যাটার্ড হয়েছে, ধ্বংস হয়ে গেছে, আমরা কার্যকর করতে পারিনি। তো এখন একটা বড় মাপের, আমি যেটা বলবো, বড় মাপের অপরচুনিটি, যে কোনো ঘটনা বলেন, দুর্ঘটনার মধ্য দিয়েও কিন্তু এক ধরনের সুযোগ আসে। যখন প্রচণ্ড প্রলয়ঙ্কারী বন্যা ঘটে, তার পরের বছর কিন্তু ফসল খুব ভালো হয়, কারণ পলি জমে। তো এই যে এত বড় একটা মানে আপনার হত্যাযজ্ঞের ঘটনা শেখ হাসিনা ঘটিয়ে গেলেন, তো এটার মধ্য দিয়ে বাংলাদেশের জন্য কিন্তু একটা অপরচুনিটি ক্রিয়েট হয়েছে। সেই অপরচুনিটি হচ্ছে যে আপনি বাংলাদেশকে কি গণতন্ত্রের পথে হাঁটাবেন, বাংলাদেশে কি একটা জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করবেন, বাংলাদেশে কি আপনি মানে রাষ্ট্রটাকে গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তর করবেন, আমাদের আচরণের সমস্ত কিছু থেকে আমাদের গণতান্ত্রিক ধারণাগুলো থাকবে। আপনি দেখবেন আমরা কথায় কথায় ব্রিটিশ গণতন্ত্রের কথা বলি, ওয়েস্টমিনিস্টার টাইপ অফ গভর্নমেন্টের কথা বলি। আমি গতকালকেই মানে দেখছিলাম শেখ হাসিনার ভাগ্নি, মানে তার ছোট বোনের মেয়ে টিউলিপ সিদ্দিকী, তার অবৈধ সম্পদ অর্জনের ব্যাপারে যে ওখানে যে তদন্তগুলো হচ্ছে, এই সম্পদটা তো আসলে নাথিং বাট শেখ হাসিনার তরফ থেকে, শেখ হাসিনার কাছ থেকে সুযোগ সুবিধা পাওয়া ব্যবসায়ীরাই তো তাকে আপনার মানে কিংস ক্রস থেকে শুরু অন্য জায়গায় এই সমস্ত সম্পদ বাড়িঘর তাকে দিয়েছিলেন। মানে আমি কথাটার উদাহরণটা অন্য জায়গায় তুলতে চাচ্ছি। ওখানে মিনিস্ট্রিয়াল কন্ডাক্ট, একজন মন্ত্রীর কি জাতীয় আচরণ হবে, কোন আচরণটা মিসকন্ডাক্ট হিসেবে ট্রিটেড হবে, সেটা বিবেচনা করার জন্য ব্রিটিশ প্রাইম মিনিস্টারের একজন অ্যাডভাইজার আছেন। সেখানে তিনি আত্মসমর্পণ করেছেন এবং সেই অফিস তদন্ত করে। এবং ভেরি ইন্টারেস্টিং, এখন যিনি আছেন, যে ভদ্রলোক এখন আছেন, তিনি কিন্তু প্রায় 8 বছর ধরে, আমি গুগল করে সার্চ করছিলাম, আমি আপনার দেখলাম, উইকিপিডিয়াতে যেটা দেখলাম, উনি অ্যারাউন্ড 8 ইয়ার্স এই পদে আছেন। তার মানে ইতিমধ্যে মানে হি ওয়াজ অ্যাপয়েন্টেড বাই প্রবাবলি মানে কনজারভেটিভ পার্টির আমলে তিনি নিয়োজিত ছিলেন, বাট স্টিল লেবার পার্টির আমলেও তিনি আছেন। অর্থাৎ এমন জন মানুষ ওই দেশে পাওয়া যায় যে দল ক্ষমতা থেকে চলে গেল, ওই ধরনের ব্যক্তিবর্গের সাধারণত পরিবর্তন ঘটে না। আমাদের দেশে মানে কথাটা আপনি এই কারণে তুললেন যে আমরা এরকম ভাবতে পারি কিনা। ইয়েস, এখন নতুন করে বাংলাদেশ যারা সংবিধান সংস্কার করার কাজে আছেন, নিয়োজিত আছেন, আমি তাদেরকে অনুরোধ করব, আমাদের যারা মন্ত্রী হন, আমাদের শুধু মন্ত্রী হন, উই হ্যাড ক্যাবিনেট, উইল হ্যাভ ক্যাবিনেটস টু। তো আমাদের দেশে মন্ত্রীদের আচরণগুলো কি মানে মন্ত্রীদের আচরণের সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা, মানে মূল আমি যদি বাংলায় যতটুকু বুঝেছি সেটা হচ্ছে মন্ত্রীদের একটা আচরণ থাকবে, একটা জবাবদিহিতা থাকবে। তো সেই জায়গাগুলো নিশ্চিত করার জন্য আমাদের সংবিধান সংস্কার যে কমিশনটা আছে, তাদের ভাবা উচিত হবে আপনার মন্ত্রীদের আচরণগুলো তাদের পদমর্যাদা বা ওদের সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা, এটা যেন সবসময় যেন একটা মানে কি বলে এটা মনিটরিং এর মধ্যে থাকে। সেই ব্যবস্থাটা ব্রিটিশ ওই ব্যবস্থাটা তদারকি যে ব্যবস্থাটা ওইটার জন্য থাকে। পার্লামেন্টের মেম্বারদের জন্য তো ব্রিটেনে অবশ্যই ব্যবস্থা আছে। সুতরাং এখানে শুধুমাত্র খালি কথায় কথায় শুনে 70 অনুচ্ছেদ বাতিল করলে গণতন্ত্রের নহর বয়ে যাবে, একেবারেই ঠিক না। অনেক কিছু করার আছে, চাইলে আমরা পরামর্শ দিতে পারি। ববি হাজার, যে আমি আর ডামি কথা বলছিলাম, এই আমি আর ডামি যেটা আমি ভূমিকা বলছিলাম, যদিও নতুন কিছু নয়, কখনো প্রহসনের মাধ্যমে, কখনো বিনা প্রতিদ্বন্দ্বিতায়, নানান ধরনের নাটক আমরা দেখেছি। এবং যেটি ডক্টর আসাদুজ্জামান রিপন বলছেন যে একটা সুযোগ সৃষ্টি হয়েছে, সেই সুযোগটা কি আমরা কাজে লাগাতে পারবো? আমি আর ডামির বাইরে যাওয়ার সেই ধরনের কোনো বেস্ট অপরচুনিটি যেহেতু আমাদের সামনে আছে, কাজে লাগাতে পারবো কিনা? শুধু অপরচুনিটি থাকলেই হবে কিনা? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে, আমার বিজ্ঞ সহ আলোচক সহ 21 টিভির পর্দায় যারা দেখছেন বা দেখবেন, সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা। আজকে আসলে ওই হিসাবে একটা ঐতিহাসিক দিবস। যে ঐতিহাসিক কেন বলছি এটা একটু পরিষ্কার করি। নিঃসন্দেহ ঐতিহাসিক না, মানে আমি ঐতিহাসিক বলাটার কারণ ভিন্ন, কারণ আপনি ঐতিহাসিক বলছেন, আমার আর আপনার কারণটা ভিন্ন। আমি একটু পরিষ্কার করি, পলাশিক প্রান্তরে কিন্তু আমাদের বিপর্যয় ঘটে, সেটা একটু ঐতিহাসিক। নিশ্চয়ই না, কিন্তু এক্স্যাক্টলি সো উনি ওইভাবে বলছেন। আমাদের বিজ্ঞ মডারেটর বলছেন যে আজকের দিনে একটা কুলসিত নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, সো এটা বিশাল একটা গণতন্ত্রের পরাজয়, সেই হিসাবে এটা ঐতিহাসিক। সেক্ষেত্রে সরকারেরও পরাজয় ঘটেছে, তৎকালীন সরকারের। হ্যাঁ, ঠিক আছে, কিন্তু আমি এটাকে ঐতিহাসিক দেখছি বিকজ দ্যাট ওয়াজ দ্য লাস্ট ওয়ান। বাংলাদেশের ইতিহাসে আমি বিশ্বাস করি যে শেষ এই ধরনের কুলসিত অগণতান্ত্রিক নির্বাচন 2024 সালের 7ই জানুয়ারিতে ছিল।
সেই হিসাবে এই নির্বাচনটা ঐতিহাসিক হবে। কারণ যদি আপনি বাজে নির্বাচন হিসেবে কথা বলেন তাহলে 2014টা আসলে সব রেকর্ড ব্রেক করেছে। 2014 নির্বাচনটা আসলেই ছিল যেটা মানে 2024-এ এসে আমরা জানি আওয়ামী লীগ কি করতে পারে, আমরা জানি হাসিনা কি করতে পারে, আমরা জানি হাসিনা কোন পথে যাচ্ছে। সেই কারণেই কিন্তু 2023 পুরো বছরটা, তার আগে থেকে এবার 2023 পুরো বছরটা কিন্তু আমরা খুব শক্তভাবে রাজপথে আন্দোলনে ছিলাম, যেখানে অক্টোবরের 28 তারিখে বিশাল ঘটনা ঘটানো হলো সরকারের মাধ্যমে, আওয়ামী লীগের ফোর্সেসের মাধ্যমে। সো এই যে এই সবগুলো আমরা জানতাম, একটা এক্সপেকটেশন ছিল যে এই ধরনের হতে পারে এবং আমরা কাজ করছিলাম যেন এই ধরনের না হয়। এই ধরনের তারপরও শেখ হাসিনা ঘটালো। শেখ হাসিনা যদি এটা না ঘটাতো, আমি একটা কাউন্টার ন্যারেটিভে যদি যাই, শেখ হাসিনা যদি এটা না ঘটাতো, যদি রিপন ভাইয়ের দল, আমাদের দল, আমাদের সবাইকে ডেকে নিয়ে আমরা, কারণ আমরা কিন্তু বারবার আলোচনা চেয়েছিলাম, মানে এগেন আমরা একটা শক্ত স্ট্যান্সে ছিলাম যে এই সরকার পদত্যাগ করে নির্বাচন দিতে হবে। কিন্তু এখানেও কিন্তু আমরা বলেছিলাম যে এইটা পদত্যাগ করা টরা নিয়ে আমরা আলোচনায় বসতে রাজি আছি, কিন্তু আপনারা যদি বলেন পদত্যাগ হবে না, এইটা বাদ দিয়ে আলোচনায় আসো, তখন আমরা আলোচনায় যাইনি। আমরা কিন্তু আলোচনায় যাইনি এই কারণে, তারা যদি বলতো আচ্ছা ঠিক আছে এইটা নিয়ে কথা বলছেন 5 আগস্টের আগে ঠিক সেই মুহূর্তে নাকি আরো আগে? না, আমরা 23 সালের কথা বলছি, যখন 24 নির্বাচন নিয়ে আন্দোলন চলছিল, 23 সালের কথা বলছি। তারা আমাদের সাথে আলোচনাতেই বসেন নাই। কেন? তারা বারবার যে প্রহসনের কথা বলেছেন, এই যে ওনার নাম কি, ওবায়দুল কাদের সাহেব বারবার করে বলছেন কিসের সরকার পদত্যাগ করবে, অন্য কিছু নিয়ে আলোচনা করতে হলে আসেন। তো অন্য কিছু নিয়ে আলোচনা নাই, তো এগুলো নিয়ে আলোচনা। সো বেসিক্যালি তারা আলোচনার টেবিলেও বসেননি। কিন্তু সাপোজ তারা বসতেন, সাপোজ তাদের একটু বুদ্ধি হতো, তারা বসতেন। তারা যদি বসতেন তাহলে হয়তো মানে তাদের ওই বসাটাকে সাড়া দিয়ে আমরা অবভিয়াসলি ওপেন মাইন্ডেডলি তাদের সাথে বসতাম এবং আমরা তাদের সাথে বসার পর হতেই পারতো যে একটা নির্বাচনের জায়গায় আমরা যেতাম, আমরা সবাই একসাথে একটা নির্বাচনের জায়গায় যেতাম। নির্বাচনের জায়গায় যাওয়ার পর হয়তো 7ই জানুয়ারি যে নির্বাচনটা হলো, 7ই জানুয়ারি হয়তো আবার আমাদের সাথে বিশালভাবে একটা বিশ্বাসঘাতকতা হতো এবং সেই বিশ্বাসঘাতকতা হবার পর হয়তো এই যে 2018 সালে আপনি খেয়াল করবেন এই ধরনের ঘটনা ঘটেছে, কিন্তু সবাই নির্বাচনে গেছিলাম, বিএনপি, এনডিএম, আমরা সবাই নির্বাচনে গেছিলাম এবং নির্বাচনে যখন গেছি আমাদের বারবার করে আশ্বাস দেওয়া হয়েছে যে তারা ভোট ডাকাতি 2014 জিনিসপত্র এগুলো করবে না। ঠিক আছে, আমরাও জানি ভাই বাংলাদেশে একটা সরকার ক্ষমতায় থেকে যদি করে কিছু দূর ভোট ডাকাতে হবে, তো আমরা একটা রিস্ক নিয়েছিলাম যে ডাকাতি বা কতখানি করবে। হ্যাঁ, কিন্তু ওরা ডাকাতি কতখানি করবে এটা নতুন পরিচয় দিয়ে দিল 2018 সালে। সো ওই যে 2014 আর 18 ঐতিহাসিকভাবে যদি আপনি খারাপ নির্বাচন বলেন, ছিল 14 আর 18। 24-এরটা ছিল অপরচুনিটি, তাদের আওয়ামী লীগের শেষ অপরচুনিটি ছিল দল বাঁচানোর। আওয়ামী লীগের শেষ অপরচুনিটি ছিল যে গণতন্ত্র রাস্তায় বাংলাদেশের জনগণকে আবার নিয়ে আসা, যেটার মাধ্যমে হয়তো ওরা আর একটু কিছুদিন হয়তো ক্ষমতা ধরে রাখতে পারতো, হয়তো, কিন্তু তারপর সবকিছু পাল্টাতো। ওরা এই অপরচুনিটিটা নেয়নি। ওরা এই অপরচুনিটিটা না নেয়ার কারণে জিনিসপত্র এমন জায়গায় গেল যে জুলাই আগস্ট আন্দোলনে মানে ফরএভার, সর্বকালের জন্য আওয়ামী লীগ দল হিসাবে, শেখ হাসিনা নেতা হিসাবে, বা এই যে শেখ হাসিনার সাথে যারা ছিল তারা বাংলাদেশের নাগরিকদের কাছে, জনগণের কাছে এমনভাবে শূন্যতায় চলে গেছে যে তাদের দ্বারা আর ফেরত আসা সম্ভব না। রাজনীতিতে আর ফেরত আসবে না। আওয়ামী লীগ, শেখ হাসিনার যে আওয়ামী লীগ, আচ্ছা সেই আওয়ামী লীগ না, মানে আগামীতে আসতেই পারে, আসে না? এই যে যেমন মনে করেন এখন পাকিস্তানের যে দল ক্ষমতায় আছে, কি বলার নাম আপনার মুসলিম লীগ নেওয়াজ, হ্যাঁ নেওয়াজ শরীফের মুসলিম লীগ, এরকম আসতেই পারে আগামীতে। 71 মুসলিম লীগ তো আর নেই, বা 71 আগে যে মুসলিম লীগ ছিল, এক্স্যাক্টলি। সো এরকম আগামীতে আসতেই পারে আওয়ামী লীগ কুদ্দুস, আওয়ামী লীগ রহিমা, আওয়ামী লীগ ফাতেমা, এটা আসতেই পারে। হ্যাঁ, সেটাকে আমরা কেউ বাধা দিব না নিশ্চয়ই। হ্যাঁ, কিন্তু ওই যে শেষ সুযোগ যেটা ছিল শেখ হাসিনার আওয়ামী লীগের বাংলাদেশের রাজনীতিতে সঠিকভাবে ফিরে আসা, 2024 সালে নির্বাচনের মাধ্যমে তারা সেটা হারায় এবং সেটা হারায় বিধায় এত বড় গণ আন্দোলন হয়। এই গণ আন্দোলনের মাধ্যমে এখন যেই নির্বাচনই হবে, এক নম্বর হলো স্পষ্ট স্বচ্ছ ভালো নির্বাচন হবে। দ্বিতীয়ত আমি বিশ্বাস করি যে যেই ঐতিহাসিক লেসেন্সগুলো আমরা শিখেছি, স্পেশালি এই যে হাসিনার গত 15.5 বছরের শাসন আমলে যতগুলো লেসেন্স আমরা শিখেছি রাষ্ট্র পরিচালনায়, সেখান থেকে আমি নিশ্চিতভাবে বলতে পারি, বলাটা ভুল হবে, বাট আমি শক্তভাবে বিশ্বাস করি যে আগামীতে কখনো কোনো সরকারের আমলে, সেটা রিপন ভাইয়ের দলের হোক, আমার হোক, আমাদের ঐক্যর হোক, অন্য কারো হোক, যে কোনো দলের হোক, কোনো সরকার আর ওই পথে এক্স্যাক্টলি হাঁটবে না। আর ওই পথে যদি এক্স্যাক্টলি না হাঁটে, এই যে 14, 18, 24-এর যে নির্বাচনগুলো হয়েছে, এই ধরনের নির্বাচন আর হবে না। দেখেন
আওয়ামী লীগ শুধু কিন্তু ওরা কিন্তু দেশে না, মানে শেখ হাসিনা এখন দেশ থেকে পলাতক, শেখ হাসিনা আশেপাশে যারা ছিল সবাই দেশ থেকে পলাতক, রিপন ভাই পরিষ্কার করেছেন। হাজার হাজার নেতাকর্মী দেশ থেকে পলাতক, ইভেন কি মানে স্কুলের বোর্ডের প্রেসিডেন্ট থেকে শুরু করে মসজিদ কমিটির প্রেসিডেন্ট পর্যন্ত পলাতক, হয়তো দেশে আছে কিন্তু পলাতক তো ভাই অ্যাটলিস্ট। হ্যাঁ, তো কত হাজার লোকজন পলাতক আপনি চিন্তা করেন। এবং তার এই যে শেখ হাসিনার ভাগ্নি টিলিপ সিদ্দিকী, একটু আগে রিপন ভাই তাকে নিয়ে কথা বলছেন, টিলিপ সিদ্দিকী, এই যে টিলিপ সিদ্দিকী এখন তার চাকরি হারানোর অবস্থায়, এবং এইটাতে অবভিয়াসলি আমরা অনেক কাজ করেছি। আমি ঢাকায় যে মামলা মানে আমাদের হাইকোর্টে মাননীয় হাইকোর্টে যে মামলা করেছি তাদের বিরুদ্ধে, এবং এটা রিলেটেড যতখানি আমরা লবি করতে পারি ইউকেতে, মানে ইউকের বাংলাদেশি বংশোদ্ভূত জনগণের কাছে যত শক্তভাবে আমরা যেতে পারি, আমরা এখন পর্যন্ত কাজ করে যাচ্ছি সেটা যাবার জন্য। এবং ইউকেতে বাংলাদেশি বংশোদ্ভূত যারা জনগণ আছেন তারাই কিন্তু প্রেশার দিয়ে, যেটার জন্য আমরা কাজ করেছি, তার ভিত্তিতে তারা প্রেশার দিয়ে কিন্তু আজকে কিয়ার স্টারমার মানে ইউকের সরকারকে এমন জায়গায় নিয়ে গেছে যে টিউলিপ সিদ্দিকীকে এখন এই যে ইনভেস্টিগেশন এত কিছু সম্মুখীন হতে হচ্ছে। এবং এখন আমরা ইউকে প্রেস থেকে শুরু করে সবকিছুর সাথে আমি নিজে কন্টিনিউয়াস যোগাযোগের মধ্যে আছি, এবং আমরা এইখানে যা যা আপনার প্রমাণাতি আমরা জোগাড় করতে পারছি সবকিছু আমরা তাদের কাছে পাঠানোর ব্যবস্থা করছি। মানে এখান থেকে আপনারা কি ধরনের প্রমাণ পাচ্ছেন বা দেওয়ার চেষ্টা করছেন? দেখেন, টিউলিপ সিদ্দিকীর পরিবার, তার ভাই রাদওয়ান সিদ্দিক, তার ছোট বোন সম্বন্ধে আমি কিছু জানি না, আমি খবরে দেখছি যে তার ছোট বোন বোধহয় সিআরআইয়ের সাথে জড়িত ছিল। তো রাদওয়ান সিদ্দিক অতপ্রুতভাবে জড়িত ছিল আওয়ামী লীগের গত 15.5 বছরের মিথ্যাচারের সাথে। এই মিথ্যাচারের ভেতরে কিন্তু গণহত্যা ঢাকারও মিথ্যাচার ছিল, ভোট চুরি ঢাকার মিথ্যাচার ছিল, অর্থনৈতিক লুট ঢাকার মিথ্যাচার ছিল। তো একটা অন্যায় ঢাকার জন্য মিথ্যাচারের সাথে যদি আপনি জড়িত থাকেন তাহলে আমরা বলতেই পারি যে ওই অন্যায়টার সাথে আপনি জড়িত। তো তাহলে সেই হিসাবে রাদওয়ান সিদ্দিকী গণহত্যার সাথে জড়িত, রাদওয়ান সিদ্দিকী ভোট চুরির সাথে জড়িত। টিউলিপ সিদ্দিকীর সঙ্গে কি ধরনের রিলেট করছেন এটা দিয়ে? টিউলিপ সিদ্দিকীর সাথে আমরা প্রথম যেটা রিলেট করেছি, যেই রিলেটেড আমরা ইউকের জনগণের কাছে গেছি এবং ইউকের প্রেসের কাছে গেছি, যে আপনার এই যে কি বলে রূপপুর পারমাণবিক কেন্দ্র বা আপনার এইটার কারাপশন, কারণ এইটার কারাপশনের কাছে স্পেসিফিক আমরা শুরু করেছি, আরো অনেক কিছু তো আমরা যাবো, বাট এটা দিয়ে স্পেসিফিক শুরু করেছি কারণ রূপপুর পারমাণবিক কেন্দ্র রিলেটেড যতগুলো মিটিং, ইনিশিয়াল উঠা বসা, কথাবার্তা, আলাপচারিতা যত হয়েছে, স্পেশালি যেগুলোতে শেখ হাসিনা খুদ স্বয়ং প্রেজেন্ট ছিল, প্রত্যেকটাতে টিউলিপ সিদ্দিকী প্রেজেন্ট ছিল। মানে এটা মানে একটা মিডিয়াতে তারাই খুশি খুশি সব ছবি পোস্ট করেছে, ভিডিও পোস্ট করেছে, প্রত্যেকটাতে টিউলিপ সিদ্দিকী প্রেজেন্ট ছিল। টিউলিপ সিদ্দিক প্রেজেন্ট ছিল এবং এটার সাথে কোনো ধরনের সম্পৃক্তত্ব ছিল না, যেখানে তার মা শেখ রেহানা সবকিছুর সাথে সম্পৃক্ত। ইভেন কি 5ই অগস্টে যখন তাকে মানে হাসিনা ঢাকা ত্যাগ করলো, তখন হাসিনাকে ঢাকা ত্যাগ বোঝানোর জন্য নাকি শেখ রেহানাকে আনা হয়েছিল। তো কত অতপ্রুতভাবে সবকিছুর সাথে শেখ রেহানা জড়িত ছিল। তার ভাই টিউলিপ সিদ্দিকের ভাই রাদওয়ান সিদ্দিক পুরোপুরি মিথ্যাচারের সাথে জড়িত ছিল। অ্যাকচুয়ালি মিথ্যাচারের মেইন হোতা ছিল, কারণ আপনি যদি সিআরআই যে মিথ্যাচারের ইনস্টিটিউশনটা, ওটার ওয়েবসাইটেও যান, দেখবেন যে ওটা হেড করে, মানে ওটার টপ অফিসার হলো রাদওয়ান সিদ্দিক। তো এটার সাথে টিউলিপ সিদ্দিক সম্পৃক্ত না, এটা বিশ্বাস করা খুব মুশকিল। আমরা বিশ্বাস করি অতপ্রুতভাবে প্রত্যেকটা জিনিসের সাথে টিউলিপ সিদ্দিক সম্পৃক্ত। আমরা ধরেছি রূপপুর দিয়ে, কারণ ওটার পরিষ্কার ইমেজারি আমাদের সামনে আছে, এবং এখন আমরা এই প্রচেষ্টায় আছি যে একটু শক্ত কিছু প্রমাণ পাওয়ার সাথে সাথে আমরা ইউকে সরকারের মাধ্যমে ইউকেতেই আমরা মামলা দায়ের করব। আমরা বিশ্বাস করি যে হাসিনা যেই ক্রাইমসগুলো বাংলাদেশের জনগণের বিরুদ্ধে ঘটিয়েছে, এই অপরাধের বিচার, শক্ত বিচার হতে হবে, এবং এদের যত সহযোগী ছিল, ইনক্লুডিং সে অন্য কোনো দেশের মিনিস্টারই হোক না কেন, যত সহযোগী ছিল তাদেরকে সেই দেশে হলেও বিচারের আওতায় আনতে হবে, এবং এটা একমাত্র বিচার সবচেয়ে কঠিন বিচার হবে। সো টিউলিপ সিদ্দিকী জেলের বাতাস খাবে। যেমন রিপন, আপনারা দুজনেই বলছেন যে বেস্ট অপরচুনিটি সৃষ্টি হয়েছে ফ্রি, ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ নির্বাচনের জন্য। এট দ্য সেম টাইম কিন্তু আমাদের জন্য চ্যালেঞ্জেস আছে। চ্যালেঞ্জেস, আমি সেই চ্যালেঞ্জের জায়গায় জিজ্ঞেস করতে চাচ্ছি যে নানান ধরনের প্রশ্ন, নানান ধরনের সন্দেহ এর মধ্যে তৈরি হয়েছে। তাহলে অপরচুনিটি যদি তৈরি হয়ে থাকে তাহলে সন্দেহ, প্রশ্ন, কৌতূহল কেন? না, এটা খুবই স্বাভাবিক। আপনি দেখেন, কোনো কিছু ভয় থাকবে না, তাই না? আপনি এখন একটা সরকার নেই, তার পরিবর্তে আপনার একটা অন্তর্বর্তীকালীন সরকার আছে। আওয়ামী লীগের নিয়োজিত বিচারক ছিল, তো আপনি কি এটার পরিবর্তে কি আপনি বিএনপির বিচারক বানাবেন? ইজ ইট দ্য সিস্টেম? আপনি কি এনডিএম এর বিচারক বানাবেন? আপনি কি জোটের বিচারক বানাবেন? নো, দ্যাটস নট দ্য সিস্টেম। আওয়ামী লীগের দলবাজ প্রশাসন ছিল, এটার পরিবর্তে কি আপনি ঠিক মানে আমরা যদি ভবিষ্যতে ক্ষমতা আমাদের অনুগত প্রশাসন থাকবে, এটা কি ঠিক হবে?
মানুষ তো মনে করে তাই। নো, দলবাজ প্রশাসন করা কি ঠিক হবে বা দলবাজ পুলিশ বানানো কি ঠিক হবে? নো, আমি চ্যালেঞ্জেসটা ওই জায়গায় বলছি। আমাদের যে মূল চ্যালেঞ্জটা হচ্ছে যে যেই ব্যবস্থাগুলো, গণঅভ্যুত্থানটা কেন হয়? হাসিনা একটা অটোক্র্যাটিক সিস্টেম, একটা এক কর্তৃত্ববাদী ব্যবস্থা তিনি চালু করে গিয়েছিলেন এবং তিনি জনগণকে তোয়াক্কা না করে একেবারেই, আমি ওনাদের ভাষায় বলতে চাই যে দিল্লি আছে তোমরা আছেন, এই দিল্লির উপর ভর করে তিনি ক্ষমতায় ছিলেন, গত 15 বছর ক্ষমতায় ছিলেন। এখন কি বিএনপি কি মানে দিল্লি আবার মানে অর্থাৎ এখন আওয়ামী লীগ নেতা আবার দিল্লির সাপোর্ট নিয়ে অথবা পিন্ডির সাপোর্ট নিয়ে অথবা ওয়াশিংটনের সাপোর্ট নিয়ে বা ক্রেমলিনের সাপোর্ট নিয়ে কি বিএনপি থাকবে? না, থাকা উচিত না। এটাই মানুষ চায়। মানুষ কি চায়? মানুষ চায় যে সরকারটা হবে জনগণের সরকার। সরকার যেন মনে করে তার সোর্স অফ পাওয়ার হচ্ছে পিপল, এবং সরকারটা হতে হবে জনগণের দ্বারা, জনগণ কর্তৃক, জনগণের জন্য। আপনি 5 বছরের আগে আমরা কি দেখেছি? দেশের জনগণ দেখেছেন যে 5 বছর একটা জমিদারিত্ব ছিল, এমপি হয়ে গেছি তা 5 বছর, হু কেয়ারস? এই জায়গাটার পরিবর্তন আনতে হবে, এই জায়গাটার পরিবর্তন আনতে হবে। আপনি দেখবেন গত 54 বছরে বাংলাদেশে যারা এমপি হয়েছেন, নান অফ দেম ফ্রেমড এ সিঙ্গেল ল। অথচ আমরা বাংলায় তাদেরকে আমরা আইন প্রণেতা বলতে পছন্দ করি, তাই না? তো ওনার জীবনে কোনো আইন প্রণয়ন করেছেন? একজনও না, একটা বিল উত্থাপন করেননি কোনোদিন। এটা ব্যুরোক্রেসি, তারা মানে বিলটা তৈরি করে, ভেটিং হয়, আর এরা হা জয়যুক্ত করে। পার্টির নির্দেশ যদি থাকে তাহলে না জয়যুক্ত করে, মানে বিষয়টা হচ্ছে এরকম। তাহলে এই জায়গাটার পরিবর্তনটা, গণঅভ্যুত্থানটা কেন হয়? যে চলতি যে ধারাটি জনগণ অপছন্দ করতে করতে, ক্ষুব্ধ হতে হতে এমন একটি পর্যায়ে চলে যায়, তখন ওভারথ্রো করে দেয় গভর্নমেন্টকে। কোনো আইন নিয়ম নীতি না মেনে, কোনো আইন মেনে কি গণঅভ্যুত্থান হয়েছে? নিশ্চয়ই না। তো সুতরাং আপনার গণঅভ্যুত্থানটা কোনো আইন নীতি সংবিধান অনুসরণ করে পৃথিবীতে কোনোদিন গণঅভ্যুত্থান হয় না। ওই যে আপনার বাদশার পালঙ্কে, শাসকের পালঙ্কে যে শুয়ে শ্রীলঙ্কার যে নাগরিকটি ছবি তুললো পায়ের পর পা তুলে, সে তো মানে প্রজাতন্ত্রের মালিক। একইভাবে বাংলাদেশের গণভবনে আমি এক ছবি দেখেছি, একটা ছবিতে ফেসবুকে বোধহয় দেখেছি, এখানে একজন নাগরিক মানে ইন্সপায়ার্ড হয়েছেন শ্রীলঙ্কার ঘটনায়, তিনিও মানে শেখ হাসিনার বেডে মানে শুয়ে পায়ের উপর পা তুলে ছবি তুলেছেন, মানে সেলফি তুলেছেন, হোয়াট এভার। আমি এই কথাটি বলতে চাই, জনগণকে এম্পাওয়ার্ড করতে হবে। চ্যালেঞ্জটা হচ্ছে জনগণের ক্ষমতায়ন। যে কথাটা জনগণকে তো সবাই ব্যবহার করছে, যে জনসমর্থন রয়েছে আমার প্রতি, তার প্রতি। আপনি যে কথাগুলো বলছেন ওগুলো হচ্ছে অফকোর্স এক্সাম্পল। আপনি যে কথাগুলো বলছেন সেগুলো অতীতের ঘটনা। চ্যালেঞ্জেস তো ওই কারণে যে ওই ঘটনাগুলো না ঘটে। এখনো তো অনেকে বলছে যে জনগণ আমাদের সাথে রয়েছে, জনগণের দাবি এটা, কিন্তু দাবি আসলে আমি তো ওই কথাটাই বলতে চাচ্ছি যে চ্যালেঞ্জেসটা হচ্ছে ফর পলিটিক্যাল পার্টিজ, রাজনৈতিক দলগুলোর জন্য চ্যালেঞ্জেস হচ্ছে যে জনগণ যেটাকে উপরে ফেলে দিয়েছে, ছুঁড়ে ফেলে দিয়েছে, ওভারথ্রো করেছে, সেই জায়গাটাতে ফিরে যাওয়া যাবে না। মূল কথা হচ্ছে সেই জায়গাটাতে ফিরে যাওয়া যাবে না। তাহলে আপনি কি করবেন? আপনি অ্যাকাউন্টেবল গভর্নমেন্ট করবেন। আপনি বিচার বিভাগে শেখ হাসিনা যেইভাবে বিচারক নিয়োগ করেছে, যেটা মিনহোয়াইল এই অন্তর্বর্তীকালীন সরকার ঠিক একই পদ্ধতি অনুসরণ করে 13 জন বিচারক নিয়োগ করেছেন। আই আন্ডারস্ট্যান্ড, আই বিলিভ, আমি চিনি না তাদের কাউকে, আমি বিশ্বাস করতে চাই যে তারা সবাই প্রুডেন্ট ছিলেন, একাডেমিক্যালি হাই স্ট্যান্ডার্ড ছিল হয়তো, কিন্তু একটা চমৎকার আইন সংস্কার করতে লাগতো একদিন লাগতো সংস্কারটা করতে। জাস্ট আপনি সংবিধানের সংশোধনী আনতে হতো, প্রেসিডেন্ট সেটা আপনার মানে অর্ডিন্যান্স জারি করতেন, ওইটাকে ফলো করে ইউ কুড অ্যাপয়েন্ট জাজেস, একটা স্ট্যান্ডার্ড সেট আপ করে। আপনার এখন স্ট্যান্ডার্ডটা কি? যে আপনি লয়ার হিসেবে হাইকোর্টে এনরোল্ড আছেন 10 years, আপনি মানে আপনার হাইকোর্টে বিচারক হওয়ার জন্য এন্টাইটেলড, আপনার যোগ্যতা হয়ে গেল। নো, দ্যাটস নট দ্য থিং। আপনি 10 বছর একজনের প্র্যাকটিস করেন নাই, একটা মামলা জিতেন নাই, অথবা কোনো একটা মামলা লড়তে হেরেও যান না, মানে ক্রেডিবিলি হারেন নাই, আপনার একটা মামলা ডিএনআই রিপোর্টেড হয় নাই, ইউ আর নট কনসিডার্ড অ্যাজ এ রিপুটেড লয়ার। তো আপনার আইনাঙ্গনে আপনার সেই ধরনের বুৎপত্তি, আইনাঙ্গনে আপনার সেই প্রতিষ্ঠা নাই, খ্যাতি নাই, বাট আমি তাকে বিচারক বানিয়ে দিলাম। নো, দ্যাটস নট দ্য থিং। তো এই যে অন্তর্বর্তীকালীন সরকার যারা এত সংস্কারের কথা বলেন এবং মানে তো তারা নিজেরাই তো সংস্কারটা করলো না। আমাদের ইলেকশন কমিশন দরকার ছিল, এখন পর্যন্ত ইলেকশন ডেট ঘোষণা হয় নাই। আপনি ইলেকশন কমিশনার নিয়োগ করে দিলেন, আপনি কোন আইন ওই শেখ হাসিনার পদ্ধতিতে ওই যে কি বলে
সোকল্ড সার্চ কমিটি যেটা ছিল তার মধ্যে করে দিলেন। ইউ অ্যাপয়েন্টেড আপনার দুর্নীতি দমন কমিশন, আপনি সংস্কার করলেন না। না, তাহলে আপনি যারা এখন সংস্কার করবেন বলে যাদের প্রতি মানুষ আস্থা স্থাপন করে, ইতিমধ্যে তিনটে মেজর ইনস্টিটিউশনে আপনি উইদাউট হ্যাভিং এনি রিফর্ম না করে আপনি বসিয়ে দিলেন। মানে আমরা ফ্রাস্ট্রেটেড, মানে আমি জনগণের কথা বলছি। বাট অ্যাজ পলিটিক্যাল পার্টির আমার দল হিসেবে বলি, আমার নেতা তারেক রহমানকে উদ্ধৃত করে আমি বলতে চাই, ঠিক যেই জায়গাটা জনগণ বিক্ষুব্ধ ছুঁড়ে ফেলে দিয়েছে, সেই জায়গাটা আমার দল, আমার নেতা তারেক রহমান অবশ্যই সেই জায়গা যাবেন না। তিনি একটা অ্যাকাউন্টেবল গভর্নমেন্ট চান এবং আপনার কি বলে একটা স্বচ্ছতার সরকার চান। আর আরেকটা কথা আমি আপনাকে 2 সেকেন্ডে শেষ করব, যারা বলছেন সংস্কার আগে না নির্বাচন আগে, আমি তাদেরকে মনে করিয়ে দিতে চাই সারা পৃথিবীতে গণঅভ্যুত্থানের পরবর্তীতে সেখানে একটা নির্বাচনই হয়। আপনি যদি 69 গণঅভ্যুত্থান দেখে থাকেন পাকিস্তানের মধ্যে 70 সালে নির্বাচন হয়েছে, নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা না দেওয়ার কারণে পাকিস্তানের বিপর্যয় ঘটে। অতি সম্প্রতি শ্রীলঙ্কার ঘটনা দেখেন, শ্রীলঙ্কা ব্যাপক অভ্যুত্থান ঘটেছে, পরে ইলেকশনটা হয়েছে। আপনি যদি তিউনিসিয়া যান, অন্য পৃথিবীর যে কোনো দেশে যান, নির্বাচন ইজ দ্য অনলি অ্যান্সার। বাট ওই নির্বাচনটার মধ্যে আপনি জনগণের আকাঙ্ক্ষাটা পূরণ করে আপনি নির্বাচনটা করবেন। আপনার কাছে আমার প্রশ্ন থাকবো, যে সংস্কারের কথা বলছেন, সংস্কার বিষয়ক কমিশনের কথা বলছেন আসাদুজ্জামান রিপন, যে 6টি কমিশন প্রথম দিকে শুরু হয়েছিল, মানে গঠন করা হয়েছিল, তাদের মধ্যে 5টি কমিশন 15 জানুয়ারির মধ্যে তাদের প্রস্তাবনা জমা দেবে, আর একটা কমিশন হয়তো এই মাসের মধ্যে জমা দেবে শেষের দিকে। কিন্তু এই যে প্রস্তাবনা তুলে ধরা, সময় নেওয়া, সময় একবার লাগতেই পারে, কিন্তু পরবর্তীতে যদি আবার সময় নেওয়া হয়, সেগুলোর মধ্যে থেকে কোনো কিন্তু উঠে আসবে কি না, আমি এই প্রশ্নের উত্তরটা আপনার কাছে নেব। ছোট্ট বিরতির পর দর্শক কিছু শিগগির। আবার আমন্ত্রণ 21 রাতে। আমাদের সঙ্গে আজকে আলোচনা রয়েছেন ডক্টর আসাদুজ্জামান রিপন, জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান, রয়েছেন ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট এনডিএমএ চেয়ারম্যান ববি হাজাজ। ববি হাজাজ, যে প্রশ্নটি আমার কাছে আপনার কাছে ছিল, যদি দফায় দফায় সময় নেওয়া হয় সেক্ষেত্রে কোনো কিন্তু উঠবে কিনা? জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যে 6টা কমিশনের কথা বলেছেন এবং এই কাজগুলো রিলেটেড আমার বিজ্ঞ সহ আলোচক এর আগে ওনার কথা বলার সময়, আপনার বিরতির আগে যখন কথা বলছিলেন, কিছু কথা বলেছেন যে স্ট্যান্ডার্ডগুলো কি সেট হচ্ছে। যেমন উনি জুডিশিয়ারির কথা বললেন যে নতুন যে হাইকোর্ট জাজ নিয়োগ হলো, কি স্ট্যান্ডার্ড সেট করে নিয়োগ হলো। আসলে আমাদের দেশে কিন্তু জাজ নিয়োগ করার সেট কোনো স্ট্যান্ডার্ডই নাই। রিপন ভাই যেটা কিছু দূর সর্ট অফ হাইলাইট করলেন, কারণ আমরা যে ব্রিটিশ পদ্ধতিটা, যুক্তরাজ্যের যে পদ্ধতিটা ফলো করি, ওইখানে আসলে সিস্টেমটা একটু ভিন্ন। মানে জাজশিপ পাওয়াটা একটা বিশাল আপনার অনার ওখানে। সো ওখানে সবচেয়ে সিনিয়র, সবচেয়ে বিজ্ঞ যারা উকালতি করছেন, ওনাদেরকে যে দাওয়াত জানানো হয় এবং ওনারা মানে ধরেই নেওয়া হয়, ওখানকার কালচারটা ওরকম যে ওনারা ইনকারাপ্টেবল অ্যান্ড সো অ্যান্ড সো ফোর্থ। ওনাদেরকে যখন দাওয়াত জানানো হয়, তখন ওনারা দাওয়াতটা অ্যাকসেপ্ট করে ওনারা অনারেবল বেঞ্চে যান। আমাদের দেশে যেটা মুশকিল হয়েছে, স্পেশালি এই সেপ্টেম্বর অক্টোবর মাসে যখন নতুন জাজশিপ দেয়া হলো, তখন যেটা মুশকিল হয়েছে যে এক নম্বর তো ওই যে রিপন ভাই যেটা আখ্যায়িত করলেন যে সিস্টেম নেই, আর ওই যে দাওয়াতটা যখন জানাচ্ছেন তখন কালচারটা কি, ওইখানকার কালচারটা কি, যে আমাকে আসলে অত সম্মানের সাথে কি আমি যাচ্ছি, আমি ওখানে যে কি লাভ পাচ্ছি, এই যে এইসব অনেক দুশ্চিন্তা চলে আসে। আবার এই দুশ্চিন্তাও চলে আসে যে গত 15 বছর ধরে যে যাদেরকে বেঞ্চে বসানো হয়েছে, দাওয়াত জানানো হয়েছে, তাদেরকে পলিটিক্যালি দাওয়াত জানানো হয়েছে। এখন যে সরকার আছে, এই সরকার বেশি দিন না তদবির করে আসে, ঠিক আছে, বাট অফিশিয়াল তো দাওয়াত, অফিশিয়ালটা দাওয়াত। আসলে হয়তো মানে মাছ নিয়ে কারোর বাসার সামনে দাঁড়িয়েছিল অনেকদিন, বাট সেটা না, অফিশিয়াল তো দাওয়াত। তো এই দাওয়াতটা যখন অন্তর্বর্তীকালীন সরকার জানাচ্ছে, এর পরের কোনো নির্বাচিত সরকার এই দাওয়াতটা আবার রিভোক করবে নাকি, কারণ 2 বছর একটা সময় আছে, 2 বছর পর রিভোক করা যায়। সো এই যে এরকম অনেক আস্থাহীনতা আছে, আমাদের মনে হয় যে অনেক রিভোক করতে হবে। হ্যাঁ, এবং এগেন সেটা ভিন্ন বিষয়, বাট এই আস্থাহীনতার জন্য যারা সম্মানী ব্যক্তির কাছে কিন্তু সম্মানটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, তারা এত অনিশ্চয়তার ভিতরে কোনো জায়গায় যেতে চাইবেন না।
এবং এমনটা আমরা এখানে দেখেছি। এর জন্য আসলে পরিষ্কার নীতিমালা দরকার ছিল। এই যে ইলেকশন কমিশন নিয়ে যেমন সার্চ কমিটির কথা বলেছেন, এই জিনিসগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, যে আসলে একটা সঠিক নীতিমালা করে এই নীতিমালাটা পরে যে আমরা পার্লামেন্ট নতুন যখন ফর্মড হবে তখন র্যাটিফাই করে এটা ইসে করা হবে, অ্যাকসেপ্ট করা হবে, বাট এটা নীতিমালা করাটা প্রয়োজন ছিল। এবং এই নীতিমালা করার জন্য কিন্তু অনেক সময় ক্ষেপণ করতে হয় না। মানে যারাই অভিজ্ঞ ইস্যুগুলোতে আছেন বা আমরা যারা রাজনীতিতে আছি অনেক কাছাকাছি থেকে এই জিনিসগুলো দেখেছি, আমাদের মানে অল্প কয়েকজন অভিজ্ঞ ব্যক্তি রাজনৈতিক মণ্ডলের ব্যক্তিত্বের সাথে বসে একটু আলোচনা করলে হয়তো কয়েক দিনের ভিতরে এটা করা যেত। এখনো করা যায়, বাট কয়েকদিনের ভিতরেই করা যেত। এবং এই যে এখন এই যে স্পেশালি যদি জুডিশিয়ারির কথা বলি, মাননীয় প্রধান বিচারপতি যিনি আছেন জাস্টিস রিফাত আহমেদ, উনি অলরেডি কিন্তু এটা রিলেটেড বেশ কিছু আলোচনাও করেছেন আমি শুনেছি। এবং আলোচনাগুলো আমার কাছে মনে হচ্ছে যে বেশ ভালো আইডিয়াস, যে এইভাবে করে আসলে আমরা জাজ নিয়োগের দিকে যেতে পারি। তাহলে এগুলো জাস্ট লিপিবদ্ধ করলেই হয় আইন হিসাবে, আইন রূপে একটা অর্ডিন্যান্স করে দিলেই হয়, কিন্তু করা হয়নি। এই যে কমিশনের কথা বললেন, 6টা কমিশন ফর্ম হচ্ছে, অনেকগুলো কমিশন ফর্ম হচ্ছে, যেটা 6টা ফার্স্ট স্টেপ ফর্ম হচ্ছে, তারা রিপোর্ট দেবে। তাদের অরিজিনালি বোধহয় জানুয়ারি 5 তারিখে, মানে আজ থেকে 2 দিন আগে রিপোর্টটা দেবার কথা ছিল। এটা এগিয়ে 15 তারিখ করা হয়েছে। ডিসেম্বর দেওয়ার কথা ছিল, তারপর 5 জানুয়ারি, 5 দিন নালে আমি ধরলামই না, বাট এটা দ্বিতীয়বার 15 তারিখ হলো। এবং এর ভিতরে একটা 15 তারিখেও দেবে না, আরো পরে দেবে। ঠিক আছে, এই 1 মাস এক্সট্রা লাগতেই পারে, এটা নিয়ে আমি চিন্তিত না। যেটা নিয়ে আমি আসলে চিন্তিত, এটা নিয়ে আগেও কথা বলেছি, যে এই 6টা কমিশনের একটা কমিশনও স্টেক হোল্ডারদের সাথে বড়ভাবে বসেনি। একটা কমিশন স্টেক হোল্ডারদের সাথে বড়ভাবে বসেনি। নির্বাচন কমিশন যারা কাজ করবেন, তারা বলছে যে বারবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসতে গেলে সময় ক্ষেপণ হতো, সময় নষ্ট হতো, যথাসময় রিপোর্ট দেওয়া যেত না। 3 মাসে ওনারা দেখেন, আমি আপনাকে সত্যিকারে একটা কথা বলি, হ্যাঁ, একটা ভালো রিপোর্ট কি ভালো হতে পারে চেঞ্জ করলে, এটা একজন বিশেষজ্ঞ বসে লিখে দিতে পারে এক রাতে। একজন বিশেষজ্ঞ, মনে করেন আপনি যদি আমাদের মাননীয় আপনার হেড অফ দ্য কমিশন, নির্বাচন সংস্কার কমিশনের হেড অফ দ্য কমিশন ডক্টর বদিউল আলম মজুমদারকে যদি আপনি বলতেন, উনার পুরনো নোটস নিয়ে এক রাত না হলেও 2-3 রাতে উনি আপনাকে মারাত্মক একটা রিপোর্ট দিয়ে দিতে পারতেন। এটার জন্য 3 মাস দরকার ছিল না, এটার জন্য এত বড় টিমও দরকার ছিল না। তাহলে টিম এবং 3 মাস কেন? সো দ্যাট সব স্টেক হোল্ডার্সদের সাথে বসে তাদের মন্তব্যগুলো শুনে কোনটা বাস্তবিক কোনটা অবাস্তবিক, কোনটার প্রবলেম কি হতে পারে না হতে পারে, যেটা একজন বিশেষজ্ঞর দ্বারা রাতারাতি বসে চিন্তা করা সম্ভব না, এই ফিডব্যাকগুলোর জন্য তো 3 মাস এবং বড় কমিশন। ইট ইজ আমাদের ধারণার এইটা ছিল, এই কাজগুলো করা হয়নি। হ্যাঁ, সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে কমিশনগুলো সবার কথা শুনেছে, কারণ কমিশনগুলো সবাইকে বলেছে লিখিত আকারে আমাদেরকে পাঠান। এখন লিখিত আকারে পাঠানোর লিখিতর একটা সীমাবদ্ধ আছে, এবং আমি যদি 600 পাতার লিখিত আকারে তাদেরকে কিছু পাঠাই, আমি গ্যারান্টি করছি আপনাকে এই 600 পাতা ওনারা পড়বেন না। এইখানে যদি আমরা আলোচনায় বসতে পারতাম, হয়তো 5টা 10টা দল নিয়ে একসাথে আলোচনা করতো। তারপর অন্য স্টেক হোল্ডার আছে, আমি শুধু কিন্তু রাজনৈতিক দলের কথা বলছি না, অর্থনৈতিক স্টেক হোল্ডার আছে। নির্বাচন কমিশন যখন করবেন তখন যারা দলীয় প্রতীকের বাইরে, এই যে লোকাল গভর্নমেন্টে যারা নির্বাচিত হন বা নির্বাচন করেন দলীয় প্রতীকের বাইরে, তাদেরও অনেককে ডেকে নিয়ে বসার দরকার ছিল, শুধু দলীয় প্রতীকের লোকজন না, মানে শুধু দলের লোকজন না। এগুলো তারা করেননি। সো এগুলো এখন লিখিত আকারে কে কাকে কি দিবে? এই যে সংবিধান সংস্কার কমিশন, ওনারা একটা ওয়েবসাইট খুলেছেন, ওয়েবসাইট খুলে বাংলাদেশের 18 কোটি জনগণের জন্য উন্মুক্ত করে দিয়েছেন যে আপনারা পাঠান। কয়জন মানুষ জানে এই কয়জন জানে, কয়জন পাঠাবে? আর সাপোজ আপনি মনে করেন 18 লাখ পাঠালো, 18 কোটি বাদ দেন, ভুলে যান, 18 লাখ পাঠালো, 18 লাখ যেটা পাঠাবে এই ডেটা অ্যানালাইজ করার ম্যান পাওয়ার বা রিসোর্সেস ওনাদের আছে? এটা সম্ভব? 18 লাখ ভুলে যান, 18,000 পাঠালে পারবে? আমার তো মনে হয় না। তাহলে যেটা ভাই, এই যে এই কমপ্লিকেশন গুলো তৈরি করা, এই যে যেমন দেখেন বারবার করে কথা হচ্ছে ছাত্র জনতা এটা চায়, ছাত্র জনতা ওটা চায়। এগেন আমি জানি তরুণরা বিশাল আপনার অবদান রেখেছে, তাছাড়া মানে এগেন প্রত্যেকটা আন্দোলনে তরুণদের অবদান হয়। রিপন ভাই যখন তরুণ ছিলেন তখন উনিও আন্দোলন এভাবে করেছেন। হ্যাঁ, আর আমাদের থেকে তো দেখতে তরুণ মনে হয়, তাই লোকজনের এক্সপেকটেশন থেকে আমরা থাকি, আমরা ছিলাম ভাই রাস্তায়, পুরো টাইমটাই রাজপথে ছিলাম। বাট তরুণদের সবচেয়ে বড় অবদান। আমরা তরুণদেরকে সম্মুখে দেখতে চাই, কিন্তু তরুণদের অভিজ্ঞতাও কম, তাদের ভুল ত্রুটিও হয়। এটা বাস্তবতা, মানে তাদেরকে ছোট করে বা অবজ্ঞা করে বলছি না, এটা ভুল ত্রুটিও হয়। কিন্তু এই যে আমরা বলছি ছাত্র জনতার আন্দোলন, ছাত্র জনতার আন্দোলন, এই যে ছাত্র জনতার আন্দোলন, আজকেও একটা বিশ্ববিদ্যালয়, প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়, প্রাইভেট ইউনিভার্সিটি, তাদের ছাত্ররা তাদের যৌক্তিক ডিমান্ড, তাদের ক্যাম্পাস নিয়ে কিছু যৌক্তিক ডিমান্ড আছে, এগুলো চাইতে অনেক মাস ধরে তারা এই ডিমান্ডগুলো চাইছে, এবং এগুলো চাইতে তারা আপনার কি বলে আমরা শিক্ষা মন্ত্রণালয়ের ওইদিকে তারা লং মার্চ করেছে। এখানে এটাও কিন্তু আমাদের গণতান্ত্রিক অধিকারের মধ্যে পড়ে, একটা লং মার্চ। বারবার অ্যাটাক হচ্ছে কেপিআই এলাকা, সেখানে অনেক কিছু হচ্ছে, তাহলে
একটা জায়গায় বর্ডার দেওয়া যায় না, একটা জায়গায় কর্ডন দেওয়া যায় না? সেটাই, তরুণ ছাত্র, ওরাই তো আন্দোলন করেছে। আমরা যদি বারবার বলি ছাত্র জনতা, এইটাই তো ওই ছাত্র আমরা তো জনতা। আবার ষড়যন্ত্রের গন্ধ খুঁজে পাচ্ছি সব জায়গায়। এই হাজার হাজার ছাত্ররা যখন তাদের একটা যৌক্তিক ডিমান্ড নিয়ে পিসফুলি মার্চ করে গেল, এবং এক জায়গা থেকে তাদেরকে কর্ডন করে দেওয়া যেত, এবং যতদূর আমি শুনেছিলাম তাদেরকে এক জায়গায় কর্ডন করে দেওয়া হয়েছিল, এবং তারপর তাদের কয়েকজন মুখপাত্র ভিতরে যে সচিবালয়ের ভিতরে যে কথা বলেছে কয়েকজন মুখপাত্র, তারপরও তাদের উপরে অনাকাঙ্ক্ষিতভাবে লাঠি চার্জ, কাঁদুনি গ্যাস ছাড়া এইসব ধরনের আক্রমণ হলো। তাহলে আপনারা কাদের জন্য কাজ করছেন? মানে আপনি বলছেন ছাত্র জনতা, ছাত্রদের উপরেও যদি আক্রমণ হয় যখন তারা যৌক্তিক কোনো দাবি নিয়ে যায়, তাহলে এই যে প্রাইমেশিয়ার ছাত্রদের এখন কে উত্তর দেবে? প্রাইমেশিয়ার ছাত্ররা ছাত্র জনতার অংশ ছিল না জুলাই আগস্ট আন্দোলনে, বিশালভাবে ছিল। আমি নিজে জানি তাদের ভিতরে নিহতও হয়েছেন, তাদের র্যাঙ্কসে নিহতও হয়েছেন, আহত অনেকে হয়েছেন। ওরাই বরং বেশি। জি, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো বেশি হয়েছে, এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনের সাথে আমি অতপ্রুতভাবে সম্পৃক্ত ছিলাম, রাজপথেও তাদের সাথে ছিলাম। সো আমি তো চোখেও মানে নিজ চোখেও দেখেছি। সো এই জায়গাগুলোতে যে বিভ্রান্তিগুলো সৃষ্টি হচ্ছে, এখন এই কমিশনগুলো, আমরা আবার কমিশনে ফেরত আসি, এই কমিশনগুলো যদি এখনো মনে করেন এই যে 15 দিন বা তারা 15 দিনের জায়গায় 1 মাস করলো, জানুয়ারির 15 তারিখে না করে জানুয়ারির 30 তারিখে করলো, কিন্তু আজকে থেকে জানুয়ারির 7 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত যদি সব স্টেক হোল্ডারদের সাথে বসা শুরু করে, তাহলে আমি বিশ্বাস করি 30 তারিখ ওনারা মারাত্মক একটা রিপোর্ট দিতে পারেন, যেটা সামনে বাস্তবায়ন বা মানে বাস্তব হবার চেহারাটা দেখবে। পার্লামেন্টে যেই যাক, ভাইরা যাক, আমরা যাই, আমরা একসাথে যাই, অন্য কেউ যাক, তারা এটা বাস্তবায়ন করবে। এখন যে অবস্থায় কাজ চলছে, আমি খুব বেশি আলোর আশা দেখি না। আমরা একটু ভিন্ন প্রসঙ্গে আসি, এবং অবশ্যই সময় উপযোগী ডক্টর আসাদুজ্জামান রিপন, খালেদা জিয়া একটু কথা বলতে চাই এই প্রসঙ্গে, যদি আপনি আমাকে অ্যালাউ করেন। আচ্ছা, আমার প্রশ্নটা আমি করে নিই। আচ্ছা, পরে করছেন, বলুন। জি, আমি আপনাকে যেটা বললাম যে মানে মন্ত্রীদের আচরণ সম্পর্কে একটা কথা বলছিলাম, মানে এটা অতি সম্প্রতি আমাদের দেখা, আমরা তো সবটাই জানি না বা জানতামও না, জানার কথাও না। তো দেখুন, এই যে টিউলিপ সিদ্দিকী, শেখ হাসিনার ভাগ্নি, তার ছোট বোনের মেয়ের ব্যাপারটা, যে তার সাথে সংশ্লিষ্ট দুর্নীতি নিয়ে যে কথাগুলো উঠলো, সেখানে আমি বলেছিলাম যে আপনার ব্রিটেনের একটা সিস্টেমের কথা বললাম, যেটা সাংবিধানিক সংস্কারের মধ্যে যেটা ভাবা যেতে পারত। ব্রিটেনের একটা ব্যবস্থা আছে, আমি শুধু কয়েকটা লাইন একটু আপনার দর্শক উদ্দেশ্যে বলতে চাই। ব্রিটিশ প্রাইম মিনিস্টার তিনি এই বিষয়ে বলতে যে তিনি বলেছেন, আপনার মানে মিনিস্ট্রিয়াল কোডের ওপরে বলতে যে বলেছেন, রেস্টোরিং ট্রাস্ট ইন পলিটিক্স ইজ দ্য গ্রেট টেস্ট অফ আওয়ার এরা। আমাদের জামানায় রাজনীতির প্রতি মানুষের আস্থা আপনার ফিরে পাওয়া একটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। The British people have lost faith in its ability to change their lives for the better. For a long time they have looked at the conduct of politicians. খেয়াল করবেন, for a long time they have looked at the conduct of politicians in Westminster and not seen the high standards of public service they expect or deserve. কথাটি তিনি ওয়েস্টমিনিস্টার সিস্টেমের কথা বলেছেন। তিনি বলেছেন যে তার দেশের জনগণ ওই সংসদে, ওয়েস্টমিনিস্টার সিস্টেমের মধ্যে রাজনীতিকদের স্ট্যান্ডার্ড, তাদের জীবন আচরণ, তাদের বক্তব্য, তাদের সব কিছু মানুষ লক্ষ্য করছে, এবং তারা অনেকেই খুব হতাশ। এটা যদি একটু বাংলাদেশের ক্ষেত্রে, আপনি যেহেতু একটা কথা বলছেন যে আলোচনাতে এরকমও আছে, আপনি বলছিলেন না যে আবার পূর্ব অবস্থায় ফেরত আসবে কিনা, ওয়েল, আমাদের দেশে আমি যে কথাটি বলতে চাই, চ্যালেঞ্জেসটা আমি কথাটি বলতে চাই, আমাদের দেশের রাজনীতিকদের জন্য, রাজনৈতিক দলগুলোর জন্য, রাজনীতিকদের এবং রাজনৈতিক দলগুলোর জন্য বড় চ্যালেঞ্জ হচ্ছে মানুষের যে রাজনৈতিক দলগুলোর প্রতি যে আস্থাটা ক্ষীণ হচ্ছিল, ম্লান হচ্ছিল, সেটাকে রেস্টোর করা, পুনরুদ্ধার করা। এই গণঅভ্যুত্থান ওই অপরচুনিটি দিয়েছে, ওটা পুনরুদ্ধার করাটা এখন আমাদের জন্য বড় মাপের চ্যালেঞ্জ। এবং এটাও সত্য, আমি কি বলছি, আমি কোথায় হাঁটছি, আমার অ্যাটিটিউডটা কি, তাই না, আমি কিভাবে সম্পদ অর্জন করলাম, কালো টাকা না সাদা টাকা, হ্যাঁ, আমি মানে হঠাৎ করে আমি আঙ্গুল ফুলে কলা গাছ, এখন তো কলা গাছ আর বলে না, বট গাছও বলে না, বলে আঙ্গুল ফুলে জাহাজ হয়ে যাওয়া মতো অবস্থা হয়ে যায়। এইগুলো মানুষ পর্যবেক্ষণ করে, ফলে মানুষের এক কাইন্ড অফ ফ্রাস্ট্রেশন আছে। এই জায়গাটা আমাদেরকে পলিটিক্যাল পার্টিগুলোকে অ্যাড্রেস করতে হবে। যেমন আপনি পার্লামেন্টে এথিক্স কমিটি ব্রিটেনে আছে, আমাদের দেশে 54 বছরে একটা এথিক্স কমিটি আমাদের ছিল না। বাংলাদেশের পার্লামেন্টের একজন এমপি, তিনি তার কি বলে, তার মানে ইলিসিট লাইফ নিয়ে ভিডিও মানে আপনার মানে ইউটিউবে ছড়িয়ে পড়লো। পাস্ট গভর্নমেন্ট, হাসিনার গভর্নমেন্ট, তার দলের একজন সংসদ সদস্য রাজশাহী অঞ্চলের, এই অনৈতিক ভিডিওটা যখন প্রকাশ হয়ে গেল, আপনি কি দেখেছেন প্রিভিয়াস গভর্নমেন্ট, শেখ হাসিনা গভর্নমেন্ট তাকে পার্লামেন্ট থেকে রিকল করেছে, মানে তাকে বাদ দিয়েছে কিছু না। এই জায়গাগুলো যদি আপনি সংস্কারের জায়গায় নিয়ে যেতে পারেন,
তাহলে ভালো লোকজন আসবে, আপনার পার্লামেন্টে ডেলিভারি করার মতো লোক লাগবে। ছোট করে যেমন রিপন খালেদা জিয়া যে বিদেশ গেলেন এবং অনেক দিন ধরে তো আলোচনা হচ্ছে, দীর্ঘদিন ধরে বিএনপির একটা প্রক্রিয়া ছিল, তারপরে আমরা শুনলাম যে নানান ধরনের জটিলতা, বিমানে ওঠা ঝাঁকি ইত্যাদি, আবার এর মধ্যে দিয়ে নানান ধরনের কথাবার্তা হচ্ছিল যে -2 ফর্মুলা তিনি বিদেশ গেলে আসতে পারবেন কিনা বা আসতে, এইগুলোর যৌক্তিকতা এখন এই মুহূর্তে আর আছে কিনা? -2 ফর্মুলা এগুলো একটা আলোচনা মানুষ করে, যেটা এটা ছিল যে বলে না যে আপনার যে কি বলে আপনার চুন, মানে প্রবচন আছে, চুন খেয়ে কি বলে মুখ দেখলে মানে সাদা চুনের সাদৃশ্য দেখে ভয় পায়। আই ডোন্ট থিঙ্ক যে এখানে -2 বলে কিছু নাই। ইভেন ইট ওয়াজ নট এ -2, কখনো ছিল না, এটা -1 ছিল। আচ্ছা, শুধু বেগম খালেদা জিয়াকে তার দলকে মাইনাস করাটা ছিল টার্গেট, দ্যাট ওয়াজ 111। -2 বলে এটা আওয়ামী লীগ এটাকে সরলীকরণ করা, এটাকে ব্যালেন্স করার জন্য -2 ফর্মুলাটা ওরা বলতো। বেসিক্যালি ইট ওয়াজ -1, ইট ওয়াজ -1 মানে বিএনপি কে। এখন কি 1 না 2 না কিছু না 0? আই ডোন্ট থিঙ্ক 1 2 3 ব্যাপার না, যেহেতু আমাদের সোর্স অফ পাওয়ার পিপল, আমরা যেহেতু জনগণের ক্ষমতার উপরে বিশ্বাসী দল। আমাদের দলের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলতেন যে জনগণই হচ্ছে সকল ক্ষমতার উৎস। যে দলটি জনগণকে ক্ষমতার উৎস মনে করে, সেই দলটিকে মাইনাস করার ক্ষমতা কারো থাকতে পারে না। অ্যাটেম্পটেড ওয়াজ দেয়ার, ক্ষমতা থাকতে পারে না, কিন্তু সে ধরনের চক্রান্ত থাকতে পারে। অ্যাটেম্পট ওয়াজ দেয়ার ছিল, বাট এটা পিপল ফাইল করে দিয়েছে, আমাদের দল ভাঙেনি, দল ইনট্যাক্ট আছে ইত্যাদি। তা আমাদের নেতা আজকে বহু বছর ধরে, আমাদের নেতা তারেক রহমান বহু বছর ধরে তিনি তো বিদেশে বসে আমাদের নেতৃত্ব দিচ্ছেন। আমার পার্টি ইনট্যাক্ট আছে না, এবং উই আর প্রাউড অফ আওয়ার লিডার তারেক রহমানের যে বক্তব্য বিবৃতি তিনি যা দিচ্ছেন বলছেন বর্তমানে, তার যে মানে আপনার মানে আমি যদি বলি তার বক্তব্যের সমস্ত জায়গায় প্রশংসা হচ্ছে। তিনি কিন্তু মানে অন্যদের মতে সেভাবে কথা বলছেন না। তো সুতরাং তার এই বক্তব্য তার যে মানে প্রজ্ঞার প্রতিফলন ঘটছে। আমি একজন কর্মী হিসেবে মানে এরকম একজন নেতা পেয়ে আমি নিজেকে খুবই গর্বিত মনে করি। তার ফিরে আসার বিষয়টি কি, মানে ফিরে আসার ব্যাপারটা আমি পার্সোনালি মনে করি যে মানে একটা কন্ডিউসিভ এনভায়রনমেন্ট ইজ নট এক্সিস্টিং ইন বাংলাদেশ। তারেক রহমানের ফিরে আসার জন্য বাংলাদেশে এখন একটা কন্ডিউসিভ এনভায়রনমেন্ট হয়নি। ষড়যন্ত্র, আপনি বলছিলেন ষড়যন্ত্র আছে, ইয়েস ষড়যন্ত্র আছে। আপনার সচিবালয়ের ঘটনা, মাঝে মধ্যে আনসারদের উস্কানির ঘটনা, গার্মেন্টসের ঘটনা, এগুলো কিন্তু সব পার্ট অফ কনস্পিরেসিস। সুতরাং আমরা তো বেনজির ভুট্টোর কথাও জানি। বেনজির ভুট্টো যখন পাকিস্তানে ব্যাক করলেন, এক্সাইল থেকে ফিরে আসলেন, নির্বাচনে পিপলস পার্টির ক্ষমতায় গেল সত্য, কিন্তু আমরা বেনজির ভুট্টোর অ্যাসাসিনেশনের খবর তো জানি। ইট ইজ আমরা অনেকেই, আমরা যখন তার সাথে কথা বলেছি, আমরা কিন্তু ইনফ্যাক্ট ওই ধরনের, তারেক রহমান ওয়াজ রেডি টু ফেস অল সিচুয়েশন। ইট ইজ আমরা কিন্তু বলেছি যে না, আমরা আপনাকে মানে শেখ হাসিনা আমলের কথা বলেছি, আমরা আপনাকে এই মুহূর্তে আমরা দেশে ফিরতে দিতে চাই না। আপনি যেখানে আছেন সেভাবে আপনি নেতৃত্ব, আমরা তো আপনার কমান্ড ফলো করছি, আমার পার্টি কমান্ড ফলো করছে, আপনার কমান্ডে কোনো সংকট নেই। এখনও মনে করি যদিও একটা ইন্টারিম গভর্নমেন্ট এখানে আছে, বাট এই কাইন্ড অফ আপনার কি বলে ডিস্টেবিলিটি, এখনো ডিস্টেবিলাইজেশনের একটা প্রসেস আছে আমাদের দেশটাকে ডিস্টেবিলাইজ করার। আমি মনে করি সেটা হচ্ছে যে স্টিল আমি আজকের দিনের কথা যদি বলতে চাই যে ওনার দেশে ফেরার জন্য কন্ডিশন এনভায়রনমেন্ট এখনো ক্রিয়েট হয়নি। হোপফুলি উইল বি এবল টু ক্রিয়েট দ্যাট এনভায়রনমেন্ট, এবং লিগালি ওনার মামলাগুলো মানে এক্সজস্ট আমরা করতে সক্ষম হব, এবং নিশ্চয়ই উনি মানে জনগণের মাঝে ফেরত আসবেন। জি, আমরা প্রায় শেষ পর্যায়ে ববি হাজার 2 মিনিটে আমি জানতে চাই যে নানান ধরনের সমীকরণ তো হচ্ছে, যেমন বিএনপি জামাত এখন মুখোমুখি দাঁড়িয়েছে, তাদের দীর্ঘদিনের মিত্রতা এখন একটি সাংঘর্ষিক পর্যায়ে পৌঁছেছে। আপনাদের দল রয়েছে, জোট মহাজোট নানান ধরনের ইকুয়েশন তৈরি হবে, এবং সব জায়গা থেকে আমরা এখন কোন উপসংহারে পৌঁছতে পারি? এগুলোকে সমীকরণ নাকি ষড়যন্ত্র? আবার ষড়যন্ত্র অংশ হিসেবে নানান ধরনের ভাঙন, নানান ধরনের ইকুয়েশন কাজ করবে। ষড়যন্ত্র না সমীকরণ, কোন দিকে এগোচ্ছি আমরা? দেখেন, আমরা সবকিছুকে আসলে ষড়যন্ত্র রূপান্তর করাটা মুশকিল। একটা নির্বাচনের সম্মুখীন আমরা, ইনশাআল্লাহ খুব শীঘ্রই একটা সঠিক নির্বাচন হবে, সেই নির্বাচনে কম্পিটিশন হবে। সব দল একসাথে একটা কোয়ালিশন তো হতে পারে না, মাল্টিপল কোয়ালিশনস হতে পারে। সেখানে হতেই পারে যে বিএনপি এবং বাংলাদেশ জামাতে ইসলাম, যে দুটো দল অনেক দিন একসাথে যাত্রা করেছে, তারা সামনে যে একসাথে যাত্রা করবে না, তারা মুখোমুখি দাঁড়াতে পারে, কিন্তু এটা নির্বাচনী মুখোমুখি দাঁড়ানো। অনেক দল আলাদাভাবে যাবে, অনেক দল কোয়ালিশনে যাবে। আমি আমার জায়গা থেকে হয়তো আশাবাদী যে আমরা যুগপৎ আন্দোলনে যারা একত্রিত ছিলাম, তারা যেন
এই নির্বাচনও একত্রিত থাকতে পারে, এটা আমার দলের পক্ষ থেকে আমরা আশাবাদী। এবং আমি জানি রিপন ভাইয়ের দল মানে বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দর সাথে যখনই আমরাও আলোচনা করেছি, তারাও আমাদের এই ধরনের একটা মনোভাব প্রকাশ করেছেন যে তারাও চান, এবং আরও বেশ কিছু দল আছে, আমরা যুগপৎ আন্দোলনে যারা ছিলাম তাদের একটা মনোভাব আছে যে আমরা যদি পারি একসাথে সামনে নির্বাচনে যেতে তাহলে যাব। অনেক দল যুগপৎ আন্দোলনে ছিল না, শেখ হাসিনা বা আওয়ামী লীগ বিরোধী ছিল কিন্তু যুগপৎ আন্দোলনে ছিল না, তারা হয়তো আলাদাভাবে যেতে পারেন বা তারাও এসে একসাথে কোয়ালিশন ফর্ম করতে পারেন। সামনের নির্বাচনে কোয়ালিশনগুলো কিভাবে ফর্মড হবে সেটা নিয়ে অনেক ধরনের আলোচনা আরও সামনে যেয়ে হবে। এই জায়গায় খুব বেশি কনস্পিরেসির জায়গা আমরা দেখছি না। আমার মনে হয় নির্বাচনের কম্পিটিশনটা যদি আমরা পরিষ্কার রাখি তাহলে অন্য কারোর মানে এই যে কনস্পিরেসি করে ষড়যন্ত্র করে এর ভিতরে ঢুকে যাওয়া আওয়ামী বা আপনার স্বৈরতন্ত্রের কোনো শক্তি এর ভিতরে ঢুকে যাওয়া, এটার সুযোগ খুব বেশি হওয়ার কথা না। তবে এখন ওই যে একটা ছোট্ট ভয় আছে যে সরকারের ভেতর থেকে অনেক ধরনের আওয়াজ দিচ্ছে যেটা হয়তো নির্বাচনকে বিলম্বিত করতে পারে বা এক দলের সাথে আরেক দলের সম্পর্কতে আরো ঘাটতি তৈরি করতে পারে। এটা আমি সরকারের প্রতি আহ্বান জানাবো তাদের ভিতর থেকে যেন এই ধরনের আওয়াজগুলো না আসে, কারণ তাদের ভিতর থেকে যদি না আসে রাজনৈতিক দলগুলো যেগুলো এখন আছে তারা একে অপরের সাথে নির্বাচনী কম্পিটিশনে যেতে পারে, বাট অন্য কোনো ধরনের দ্বন্দ্বে যাবে বলে আমি মনে করি না। অনেক ধন্যবাদ ববি হাজার, ধন্যবাদ ডক্টর আসাদুজ্জামান রিপন আপনাকে। দর্শক শেষ করছি, ভালো থাকুন, শুভরাত্রি।